নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলবো। হ্যাঁ, নমস্কার। বিষয়টা হলো ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোতে মানে পিএসইউগুলোতে গত ৫ বছরে কর্মী সংখ্যা নাকি বেশ কমে গেছে। হুম, খবরটা আমিও দেখেছি। হ্যাঁ, আর এটা কোনো আন্দাজে বলা কথা নয়। একেবারে সংসদে দেওয়া সরকারি তথ্যের ভিত্তিতেই এই আলোচনাটা আমরা করছি। ও আচ্ছা, তাহলে তো নির্ভরযোগ্য তথ্য। একদম। তো আমরা আজ চেষ্টা করব বুঝতে যে এই কর্মী কমার হারটা ঠিক কতটা, এর পেছনে কি সত্যি ওই বেসরকারীকরণ নীতির কোনো বড় ভূমিকা আছে, আর এই নিয়ে কি ধরনের কথাবার্তা বা বিতর্ক চলছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু কি বলে খুঁটিয়ে দেখা যাক ব্যাপারটা। নিশ্চয়ই। প্রথমে সংখ্যাটা বলি। তথ্য বলছে ২০১৯-২০ সালে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোতে স্থায়ী কর্মী ছিলেন প্রায় ৯,২০,০০০। ৯,২০,০০০। বেশ বড় সংখ্যা। হ্যাঁ, কিন্তু ২০২৩-২৪ অর্থবর্ষে এই ৫ বছরে সেটা কমে দাঁড়িয়েছে ৮,১২,০০০-এ। ওহ, তার মানে তো ১,০০,০০০-এর বেশি কমে গেছে। ঠিক তাই। পুরো ১,০৮,০০০ স্থায়ী পদ হয় উঠে গেছে বা আর নেই। এটা কিন্তু বিশাল একটা পরিবর্তন। হ্যাঁ, সংখ্যাটা নিঃসন্দেহে বিরাট। কিন্তু আমার মনে হয় এর থেকেও জরুরি বিষয় হলো এই যে পদগুলো কমেছে, এগুলো কিন্তু স্থায়ী বা পার্মানেন্ট পোস্ট ছিল। ঠিক। মানে দেখুন, আমাদের দেশের সরকারি চাকরি, বিশেষ করে স্থায়ী সরকারি চাকরি, শুধু মাইনে পাওয়ার ব্যাপার নয়। না, না, একদমই নয়। এর সাথে একটা বিরাট সামাজিক আর অর্থনৈতিক নিরাপত্তা জড়িয়ে থাকে। পেনশন, চিকিৎসার সুবিধা, চাকরির স্থায়িত্ব, এগুলো বহু পরিবারের কাছে একটা বিরাট ভরসার জায়গা। অবশ্যই। তাই যখন ১,০৮,০০০ স্থায়ী পদ কমে যায়, এর মানে শুধু ওই মানুষগুলোর চাকরি গেল তা নয়। এর অভিঘাতটা কিন্তু অনেক গভীর, অনেক সুদূর প্রসারী হতে পারে। হুম। এটা কিন্তু ওই কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মী কামানোর চেয়ে অনেক বেশি মানে ভাবনার বিষয়। একেবারে ঠিক বলেছেন। তো প্রশ্ন হলো, এতগুলো স্থায়ী পদ কেন কমল? এখানেই তো চলে আসছে ওই বেসরকারীকরণ নীতির প্রসঙ্গটা, তাই না? হ্যাঁ, সেটাই মূল কারণ হিসেবে উঠে আসছে আলোচনায়। আমরা তো দেখছি যে শুধু লোকসানে চলা সংস্থাই নয়, অনেক লাভজনক আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও সরকার হয় শেয়ার বিক্রি করছে, নয়তো ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থাকে আনছে। একদম। উদাহরণগুলো দেখলেই বোঝা যায়। ধরুন এয়ার ইন্ডিয়া, পুরো মালিকানাই তো চলে গেল বেসরকারি হাতে। হ্যাঁ, ওটা তো সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা। তারপর ধরুন রেলের কিছু অংশ যেমন স্টেশন আধুনিকীকরণ বা কিছু ট্রেন চালানোর ক্ষেত্রেও তো প্রাইভেট ইনভেস্টমেন্টের কথা হচ্ছে। হচ্ছে তো বটেই। আবার দেখুন দেশের সবচেয়ে বড় বীমা সংস্থা এলআইসি, হ্যাঁ, এলআইসি। তার শেয়ারও বাজারে ছাড়া হলো। এটা তো একসময় ভাবাই যেত না। অকল্পনীয় ছিল। কয়লা খনিগুলোর কথাও তো শোনা যাচ্ছে। হ্যাঁ, কয়লা খনির বাণিজ্যিক উত্তোলনের দরজা খুলে দেয়া হয়েছে প্রাইভেট সেক্টরের জন্য। এমনকি শুনছি ডিফেন্স মিনিস্ট্রির অধীনে যে সৈনিক স্কুলগুলো আছে হ্যাঁ, সেগুলোর পরিচালনায়ও নাকি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা ওই পিপিপি মডেল আনার কথা চলছে। ও আচ্ছা, তার মানে প্রায় সব ক্ষেত্রেই। হ্যাঁ, পিপিপি মানে তো সরকারি আর বেসরকারি একসাথে মিলে চালানো। এই উদাহরণগুলো থেকে একটা জিনিস কিন্তু বেশ স্পষ্ট, তাই না? কি বলুন তো? যে এই বেসরকারীকরণের ঢেউটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট সেক্টরে আটকে নেই। না, তা তো নয়। পরিবহন মানে রেল, এয়ারলাইন্স, তারপর অর্থ মানে বীমা, শক্তি যেমন কয়লা, এমনকি শিক্ষা বা প্রতিরক্ষার মতো এত সংবেদনশীল জায়গাতেও এর প্রভাব পড়ছে। হুম। যদি এটাকে আমরা একটু বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে মনে হচ্ছে এটা সরকারের একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনারই অংশ। হ্যাঁ, মনে তো হচ্ছে তাই। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ভূমিকা হয়তো নতুন করে ভাবা হচ্ছে, আর অর্থনীতিতে প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ বাড়ানো, এই নীতিগত বদলটা বেশ স্পষ্ট। কিন্তু এই নীতি আর তার প্রয়োগ নিয়ে তো বিতর্ক কম হচ্ছে না। না, বিতর্ক তো হচ্ছেই। সবচেয়ে বড় যে অভিযোগটা উঠছে বা প্রশ্নটা উঠছে সেটা হলো, সরকার কি লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকেও সস্তায় বেচে দিচ্ছে শুধু কোষাগার ভরার জন্য? হুম, এই প্রশ্নটা আসছে। আর এই পুরো প্রক্রিয়ায় কর্মীদের স্বার্থ, তাদের চাকরির নিরাপত্তা, সেটা কতটা দেখা হচ্ছে? প্রায়ই তো শোনা যায় প্রাইভেটাইজেশনের পরে কর্মী ছাঁটাই হয় বা চাকরির শর্তগুলো পাল্টে যায়। ঠিক, এখানেই তো বিতর্কের মূল জায়গাটা। দেখুন, সরকারের দিক থেকে একটা যুক্তি অবশ্যই আছে। কিরকম? তারা বলতে পারে যে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে অদক্ষতা কমাতে, সরকারি কোষাগারের ওপর চাপ কমাতে, বাজারে প্রতিযোগিতা বাড়াতে, সার্বিকভাবে অর্থনীতির গতি বাড়াতে।
হুম। তারা এও বলতে পারে যে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো থেকে যে টাকাটা আসছে সেটা হয়তো অন্য জনকল্যাণমূলক কাজে বা দেশের পরিকাঠামো উন্নয়নে লাগানো হচ্ছে। আর একটা কথাও তো বলা হয় যে সরকারের কাজ ব্যবসা করা নয়। হ্যাঁ, সেটাও একটা যুক্তি বটে। কিন্তু উল্টো দিকে যারা সমালোচনা করছেন তারাও কিন্তু বেশ কিছু কঠিন প্রশ্ন তুলছেন। যেমন? প্রথমত, লাভজনক আর স্ট্র্যাটেজিক্যালি মানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকেও কেন বেসরকারীকরণের আওতায় আনা হচ্ছে? এর ফলে দেশের দীর্ঘমেয়াদী সম্পদ কি মানে বেসরকারি মুনাফার জন্য চলে যাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, কর্মীদের ভবিষ্যৎ কি? যারা কাজ হারাচ্ছেন বা হারাবেন তাদের জন্য কি বিকল্প কোনো ব্যবস্থা হচ্ছে নাকি শুধু ছাঁটাই? হুম। তৃতীয়ত, আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল সংরক্ষণ নীতি। সরকারি চাকরিতে তো রিজার্ভেশন থাকে, হ্যাঁ, থাকে। বেসরকারীকরণের ফলে সেই সামাজিক ন্যায়ের দিকটা কি ধাক্কা খাচ্ছে? কারণ প্রাইভেট সেক্টরে তো রিজার্ভেশন বাধ্যতামূলক নয়। এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এই যে তত্ত্বগুলো নিয়ে আমরা কথা বলছি, এর উৎসটাও তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ। কেরালার একজন সিপিএম সাংসদ সচিদানন্দম তিনি সংসদে প্রশ্নটা তুলেছিলেন। ও তারই উত্তরে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার প্রতিমন্ত্রী BL বর্মা এই পরিসংখ্যানগুলো দিয়েছেন। মানে এটা একেবারে সরকারি তথ্য। তার মানে সরকার নিজেই এই তথ্য স্বীকার করছে। এটা তো বিতর্কটাকে আরও জোরদার করে। অবশ্যই। দেখুন, এটা একটা খুব মৌলিক প্রশ্ন তুলে ধরে যে অর্থনৈতিক সংস্কার করতে গিয়ে তার সামাজিক মূল্য কতটা দেওয়া উচিত। ঠিক। একদিকে অর্থনীতির দক্ষতার যুক্তি, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের রুটি-রুজি, তাদের সামাজিক নিরাপত্তা, এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটা খুব কঠিন। এটা একটা ক্লাসিক্যাল টানাপোড়েন, মানে অর্থনীতির ভাষায় যাকে পড়ে গ্রোথ ভার্সেস ইকুইটি ডিবেট। বৃদ্ধি তো দরকার, কিন্তু সেই বৃদ্ধি যদি সমানভাবে বণ্টিত না হয়, যদি বহু মানুষ পিছিয়ে পড়েন, তাহলে সেই মডেল নিয়ে প্রশ্ন উঠবেই। একদম তার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আর এই নীতির সরাসরি ফলাফল কি দেখছি আমরা? পরিসংখ্যান তো দেখলাম 1 লাখের বেশি স্থায়ী চাকরি নেই, কিন্তু এর বাইরেও তো প্রভাব আছে। নিশ্চয়ই আছে। বিরোধী দলগুলো তো সংসদে বাইরে বেশ সরব এই নিয়ে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাদের মূল অভিযোগ দুটো। 1, প্রচুর কর্মী ছাঁটাই হচ্ছে, বেকারত্ব বাড়ছে। আর 2, যারা এখনও চাকরিতে আছেন তাদের ওপর কাজের চাপ বাড়ছে। হ্যাঁ, সেটাই। তাদের ওপর কাজের বোঝা নাকি অনেক বেড়ে যাচ্ছে, কারণ কম লোক দিয়ে আগের মতো বা তার চেয়েও বেশি কাজ করানোর চেষ্টা হচ্ছে। এটা তো হওয়ারই কথা। লোক কমলে কাজের চাপ তো বাড়বেই। এর ফলে কর্মীদের মানসিক শারীরিক স্বাস্থ্যের ওপরও তো প্রভাব পড়তে পারে। ঠিক। আসলে সংখ্যাটা তো শুধু বাইরের দিকটা দেখায়, ভেতরের প্রভাবগুলো আরও গভীর হতে পারে। যেমন ধরুন, যারা চাকরি হারাচ্ছেন তাদের বয়স যদি এমন হয়, ধরুন 40 বা 50, হ্যাঁ, মাঝ বয়সে। এই বয়সে এসে নতুন করে চাকরি পাওয়া বা নতুন স্কিল শেখা, এটা তো খুব কঠিন, বিশেষ করে যদি তাদের আগের অভিজ্ঞতা নতুন বাজারের চাহিদার সাথে না মেলে। সত্যি। দ্বিতীয়ত, সরকারি চাকরির যে একটা স্থিতিশীলতার ধারণা ছিল, সেটা যদি কমে যায় তাহলে তো মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়। আর সেই অনিশ্চয়তা কিন্তু কেনাকাটা বা ভোগের ওপর প্রভাব ফেলতে পারে, মানে অর্থনীতিকেও স্লোথ করে দিতে পারে। এটাও একটা দিক। আর একটা বিষয় ভাবুন, সরকারি চাকরির মাধ্যমে কিন্তু একটা বড় সংখ্যক মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী উঠে এসেছিল। হ্যাঁ, যাদের একটা নির্দিষ্ট ক্রয় ক্ষমতা ছিল। একদম। আর একটা সামাজিক গতিশীলতাও তৈরি হয়েছিল। এই ক্ষেত্রটা যদি ছোট হয়ে আসে, তাহলে সেই সামাজিক কাঠামোয় কী প্রভাব পড়বে সেটাও কিন্তু ভাবার মতো। মানে আয়ের বৈষম্য বাড়ার একটা আশঙ্কাও থেকে যায়। কারণ বেসরকারি ক্ষেত্রে উঁচু পদে মাইনে হয়তো অনেক বেশি, কিন্তু নিচের দিকে চাকরির নিরাপত্তা, সুযোগ সুবিধা এগুলো তো প্রায়ই কম থাকে সরকারি চাকরির তুলনায়। বুঝলাম। তাহলে মুদ্রা কথা যা দাঁড়ালো, মানে আমরা দেখলাম যে গত 5 বছরে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলোতে স্থায়ী কর্মী সংখ্যা 1 লাখের বেশি কমেছে। হ্যাঁ। এর পেছনে সরকারের বেসরকারীকরণ নীতি একটা বড় কারণ হিসেবে উঠে আসছে। একদম। রেল, বিমা, কয়লা, এমনকি শিক্ষা, প্রতিরক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে এই নীতির প্রয়োগ দেখা যাচ্ছে বা পরিকল্পনা চলছে। ঠিক। স্বাভাবিকভাবেই এই নীতি নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। একদিকে সরকারের যুক্তি দক্ষতা বাড়ানো, টাকা তোলা, বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেওয়া। অন্যদিকে সমালোচকরা বলছেন কর্মী ছাঁটাই হচ্ছে, সামাজিক নিরাপত্তা কমছে, লাভজনক রাষ্ট্রীয় সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে। বিরোধী দলগুলো বেশ সরব, আর কর্মীদের ওপর চাপ বাড়ার কথাও আসছে। ঠিক।
এই পুরো আলোচনাটা আমাদের কয়েকটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। কি কি প্রশ্ন? প্রথমত, এই ২১ শতকে দাঁড়িয়ে ভারতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ভূমিকা ঠিক কী হওয়া উচিত? তাদের কি শুধু লাভ লোকসানের হিসাবে দেখা হবে, নাকি তাদের একটা সামাজিক দায়বদ্ধতাও আছে? মানে যেমন কর্মসংস্থান তৈরি করা? বা ধরুন পিছিয়ে পড়া এলাকায় পরিষেবা দেওয়া বা দেশের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখা, এই ব্যালেন্সটা কোথায় হবে? এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, এই যে পরিবর্তনটা আসছে, এটা তো বাস্তব। এর সাথে মানিয়ে নেওয়ার জন্য কর্মীদের কি প্রয়োজন? নতুন দক্ষতা অর্জন, মানে ওই যে বলে রিস্কিলিং বা আপস্কিলিং, হ্যাঁ। সেটার জন্য কি যথেষ্ট সুযোগ তৈরি হচ্ছে? আর এই দায়িত্বটা কার? সরকারের, সংস্থাগুলোর, নাকি কর্মীর নিজের? এর জন্য কি কোনো সুসংহত নীতি আছে? সেটাই চোখে পড়ছে কি? আর সবশেষে একটা পদ্ধতিগত প্রশ্নও থেকে যায়। কি রকম? মানে কোন যুক্তিতে বা কোন মাপকাঠিতে সরকার ঠিক করছে যে কোন সংস্থা বা কোন ক্ষেত্রকে বেসরকারীকরণের জন্য বেছে নেওয়া হবে? এই বেছে নেওয়ার প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ? আর এই সিদ্ধান্তের যে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে, অর্থনৈতিক, সামাজিক, এমনকি রাজনৈতিক, সেগুলো নিয়ে কি যথেষ্ট বিশ্লেষণ হচ্ছে বা পাবলিক ডিসকাশন হচ্ছে? এই প্রশ্নগুলো সত্যি খুব জরুরি। হ্যাঁ, এগুলো শুধু আজকের আলোচনার জন্য জরুরি নয়। আগামী দিনে ভারতের অর্থনীতি আর সমাজের পথ কোন দিকে যাবে, সেটা ঠিক করার জন্য এই প্রশ্নগুলো নিয়ে আমাদের সবাইকে হয়তো আরও গভীরভাবে ভাবতে হবে।